নীলমহল ভারতের সবচেয়ে বড় ওয়াটার প্যালেস। নীল শব্দের অর্থ জল। ব্যতিক্রম এই মহলটি গড়ে তোলা হয়েছে পুরোটাই পানির উপরে। ভারতের ত্রিপুরা রাজ্যের মেলঘর নামক স্থানে বিস্তীর্ণ জলভূমির মাঝখানে তৈরি করা হয়েছে এই মহলটি। রুদ্রসাগর হ্রদের মাঝখানে গড়ে ওঠা এই মহলটি আগরতলা বেড়াতে আসা পর্যটকদের কাছে মাস্ট ভিজিটেড প্লেস। বাংলাদেশের এত কাছে এই মহলটি যে আপনি মহল থেকে বাংলাদেশের সীমানা দেখতে পাবেন। এই মহলে যেতে হলে আপনাকে যেতে হবে নৌকায় করে, কারণ স্থলভাগের সাথে এই মহলের কোনো সম্পর্ক নেই। মহারাজা বীর বিক্রম মাণিক্য 1930 সালে তার মনোরঞ্জনের জন্য এই মহলটি তৈরি করেন, আর এখানে তিনি অবসর সময় যাপন করতেন। কাল পরিক্রমায় এই মহলটি হয়ে উঠেছে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় পর্যটন স্থান। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব সুন্দর এই জায়গায় যাওয়ার উপায়, এখানকার অজানা রহস্য আর যাবতীয় সবকিছু। তো চলুন শুরু করি আজকের ভিডিও নীলমহল। গতকাল আমরা বাংলাদেশ থেকে আগরতলা এসেছি আর উঠেছি কামান চৌমনি এলাকায়। এখানে একটা বাজেট হোটেল আছে যার নাম হোটেল কসমস। হোটেলটা দেখতে শুনতে অনেক ভালো, আর এখানকার যে মানুষজন আছে তাদের ব্যবহারও খুব ভালো। আপনাদের যদি বাজেট হোটেলের দরকার হয় তাহলে আপনারা এই হোটেলে উঠতে পারেন, আর হোটেলের রুম এবং অন্যান্য সবকিছু বাজেটের মধ্যে খুব ভালোই। এখানে সিঙ্গেল রুম আছে 1100 টাকা, ডাবল রুম আছে 1650 টাকা, তিনজনের আছে 1850, আর যদি চারজন থাকে এটা ম্যাট্রিক্স দিয়ে পরে 2100 টাকা করে। সকাল সকাল যখন বের হবেন প্রচন্ড খিদা লাগবে, আর খাবার তো খেতেই হবে। এখানে একটা স্পেশাল দোকান আছে যেটার নাম হচ্ছে দিলীপ হোটেল অ্যান্ড কার্টার। এটার নিচে হচ্ছে রুটির দোকান এবং উপরে হচ্ছে ভাতের দোকান। কালকে রাত্রে এখানে ভাত খাইছিলাম, খুবই মজা ছিল। আজকে এই রুটিটা ট্রাই করবো সকালবেলা ব্রেকফাস্ট। তো চলেন যাই। এখানের খাবার দোকানগুলা একটু আলাদা, আমরা বাংলাদেশে যেমনটা দেখি তেমনটা না। এখানে দেখেন কি সুন্দর পুরি রান্না করছে, রুটি ভাজতেছে, আর সাথে থাকবে ডাল, আলু ডাল এগুলো দিয়ে একটা মানে ডালের মতো রান্না করে, খুবই মজার। এবং আশেপাশের মানুষজন খুবই মজা করে খাচ্ছিল। আমরাও খুব সুন্দর করে খেয়ে দিয়ে আমরা রওনা হচ্ছি আমাদের নীলমহলের উদ্দেশ্যে। নীলমহল যাওয়ার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি রিজার্ভ যদি যান তাহলে আপনি সরাসরি এখান থেকে চলে যেতে পারবেন মেলঘর, ওখান থেকে মানে সরাসরি আপনি নীলমহলে পৌঁছে যেতে পারবেন। ভাড়া লাগবে 1500 টাকা সিএনজিতে বা ওই যে ট্যাক্সি ক্যাব আছে সেইটাতে। আর যদি আপনি লোকালি যেতে চান তাহলে আপনাকে এখান থেকে নাগরজলা নামে একটা জায়গায় যেতে হবে, ওখান থেকে বাস ছাড়ে মেলঘরে। সো আমরা লোকালি যাওয়ার চিন্তা ভাবনা করছি এখানকার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। কামান চৌমনি থেকে আমাদেরকে যেতে হবে নাঙ্গলজলা নামক একটা বাস স্ট্যান্ডে, আর ওখানে যাওয়ার জন্য আপনি অটো ভাড়া করে যাবেন এবং যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো। ভাড়া নিবে 30 টাকা করে। যেখানে আপনাকে নামাই দিবে তার উল্টার দিকে দেখবেন যে বাসগুলো দাঁড়ায় আছে, আর এগুলোতে করে আমরা যাব নীলমহল। আমরা যাব মেলাঘর। হ্যাঁ, মেলাঘর। তো মেলাঘরে যাওয়ার উপায়টা একটু বলেন। এখান থেকে মেলাঘর 1.5 ঘন্টা বাস লাগে। বাসের ভাড়া হয়েছে 45 টাকা। আমাদের সরকার অনুযায়ী ডিটেলস অনুযায়ী যে ভাড়াটা সেই ভাড়াটাই হচ্ছে 45 টাকা। দুই ভাবে যাওয়া যায়, একটা বাসে আর একটা জিপে। এই যে জিপ আছে দেখেন, এই যে জিপে যেতে পারবেন অথবা এই ধরনের বাসে যেতে পারবেন। হ্যাঁ, এটা না, এটা স্কুল বাস এই ধরনের। হ্যাঁ, এই ধরনের বাস। হ্যাঁ, তো যাইতে সময় লাগবে 1.5 ঘন্টা। ভালো বাস আছে। আচ্ছা, 1.5 ঘন্টা লাগবে সময়। হ্যাঁ, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা সময় লাগবে। ওইটা তো এটা তো সেম। হ্যাঁ, সেম। 45 টাকা ভাড়া ওইটা, আর এটা হচ্ছে 60 টাকা। 60 টাকা। আচ্ছা, ওখান থেকে নেমে অটো আছে, এখানে নামেন রাজঘাট। জায়গাটার নাম হলো রাজঘাট। রাজঘাট। হ্যাঁ, রাজঘাট থেকে বলবেন আমি নীলমহল যাব। তাহলে আমি মেলাঘর পর্যন্ত যাব না? মেলাঘরে রাজঘাট। আচ্ছা, বুঝছি। মেলাঘর সবটা তো জায়গা মেলাঘরই। আচ্ছা, পুরো জায়গাটা মেলাঘর, কিন্তু ওই নির্দিষ্ট জায়গার নাম হচ্ছে রাজঘাট। ওখানে নেমে অটোতে করে নীলমহলে যেতে হবে। নীলমহলে যেতে হবে। তাহলে নীলমহলে ভাড়াটা কত অটোতে এটা আমি দাদা জানি না। আচ্ছা, আর আসার পথে তো আমি সহজে চলে আসতে পারবো। 20 মিনিট পর পর বাস আছে। হ্যাঁ, 20 মিনিট পর পর। মেলঘরের বাস এটা। আমরা মেলঘরের বাসে যাব। তো বাসে উঠে যাই। দেখেন বাসের সিটগুলো অনেক ভালো, সো কমফোর্টেবল আছে। আপনারা চাইলে এই সমস্ত বাসের মধ্যে আপনারা খুব সুন্দরভাবে বসতে পারবেন। বাসে করে নীলমহল যেতে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে। আসলে যাত্রী এবং অন্যান্য সবকিছু মিলিয়ে এই সময়টা লাগে। আমরা আসলাম গাছঘাট এবং এখান থেকে একটা অটো ভাড়া করে আমরা যাচ্ছি নীলমহলের কাছাকাছি। এই দিকটা হচ্ছে আপনার বোর্ড করে যাওয়ার যে বোর্ড স্টেশন, ওখানে এখান থেকে নৌকা ছাড়বে এবং 40 মিনিটের মধ্যে কিন্তু আবার ব্যাক করতে হবে। তো ওই দিকটা মাথায় রাখবেন, যদি না করেন তাহলে কিন্তু ফাইন আছে। সো বি কেয়ারফুল। হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে 2টা মহল আছে যেটা পানির উপরে। জাস্ট লুক দ্য ভিউ। এই যে দেখেন আপনার এই যে নৌকাগুলা, আর নীলমহলটা কোথায় বলেন তো? ওই যে দেখা যাচ্ছে না, আরো কাছে নিচ্ছি। এই যে দেখেন পুরো পানির মধ্যে নীলমহল। এখানে আসলে এই ভাইজান থেকে চা খাবেন। চাটা খুবই ভালো, আমি খাইছি। কেমন লাগতেছে একটু টেস্ট করে বলেন তো ভাই। না খাইলে তো আর বুঝাইতে পারবো না ভাই। খাও, আগে খাও। হেভি টেস্ট। হেভি টেস্ট। এই আচ্ছা ভাই, তোমার সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে এখানে
তুমি চা বিক্রি করো কতদিন? এখানে 8-9 বছর হইতেছে চা বিক্রি করি। এখানে আমার বাবাই আগে ব্যস্ত, 20-25 বছর ধরে ব্যস্ত। তাই? আচ্ছা, কত মানুষ আসে এখানে প্রতিদিন? 300-400 লোক আসে প্রতিদিন। 300-400 লোক আসে এটা দেখার জন্য। এই পানি কি আরো বেশি থাকে? পানির ডেপথ কি আরো বেশি? আরো বেশি থাকে। পানি আরো বেশি থাকে? ওখানে যেমন 15 ফুট আছে, 20-25 ফুট জল হয়ে যায়, আরো বেশি হয়। কোন টাইমটাতে এখানে আসা বেস্ট, মানে কখন আসলে ভালো? আষাঢ় শ্রাবণে বেশি ভালো আসলে? তখন বৃষ্টি থাকে, তখন দেখা যাবে নীলমহল? হ্যাঁ দেখা যাবে, তখন আরো ভালো দেখা যায় না? গুড, ভেরি গুড। এখানে আসলে আপনার এই যে বোর্ডের জন্য ওয়েট করতে হবে, বিকজ 25 মিনিট 25 জন না হলে বোর্ডটা ছাড়ে না। সো যখনই এই অবস্থা হবে, হাতে এক কাপ চা নিয়ে এই জাস্ট ভিউর সামনে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে এই প্রকৃতিটা দেখবেন আর চায়ে একটা চুমুক দিবেন, বাস। কাউন্টারে চলে আসছি আমরা। এখানে ওই 20 জন না হলে তারা ওই বোর্ডটা ছাড়ে না। 20 জন হলে দেন ওরা হচ্ছে এখানে ঘন্টা বাজায় এবং মাইকে বলে দেয় যে আপনার চলে আসেন সবাই, টিকিট নেন। 20 জন হলে টিকিট নেয়। আর এখানে পার হেড হচ্ছে 50 টাকা করে। আর সপ্তাহের 7 দিনই এটা খোলা থাকে। সো আপনারা বন্ধ আছে বা এরকম আছে এরকম নিয়ে টেনশন করেন না, চলে আসবেন যে কোনো সময়, যে কোনো দিন 9টা থেকে 5টার মধ্যে। আর একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে বোর্ডের মধ্যে 40 মিনিট পর ব্যাক করতে হবে, তাই না ভাই? যদি 40 মিনিট পর ব্যাক না করে তখন তার কি ফাইন হবে বা কি হবে? যদি 40 মিনিটের মধ্যে না আসে আপনারা যদি বোট যায় বোটে আসতে হবে। আচ্ছা, বোট গিয়ে আনতে হলে সেই পুরো ভাড়া দিতে হবে 1,500 টাকা। 1,500 টাকা। যদি অন্য বোট যায় তাহলে আপনি 150 টাকা দিয়ে অন্য বোটে আসতে পারবেন। আর যদি ধরেন আপনি লাস্ট বোটে গেছেন আর কোনো বোট নাই, আপনাকে আরেকটা বোট দিয়ে আনতে হচ্ছে, তাহলে কিন্তু 1,500 টাকার মতো লাগবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, না হলে কিন্তু একটু বিপদে পড়তে পারেন। চায়ের দামটা বললাম না কত টাকা? চা অনলি 10 টাকা। আর এটা কি নিমকি কত? 10 টাকা। নিমকিও 10 টাকা, চাও 10 টাকা, মানে 20 টাকায় তোমার পুরো প্যাকেজ। বাংলাদেশ থেকে যারা আসবেন বাঙালি, অ্যাটলিস্ট আমি অনুরোধ করব এই ছোট ভাইটা থেকে একটা চা খাইয়েন ভাই। ওর হাসিটা অসম্ভব সুন্দর এবং খুবই ভালো মনের একটা ছেলে। আচ্ছা, আমরা বোর্ডের দিকে যাই। এই যে দেখেন বোর্ডের অবস্থাটা যদি দেখি, বোর্ডের এদিকে 3টা বোর্ড আছে, যেটা 60 জন লোক ধারণ ক্ষমতা আছে এক একটা বোর্ডের মধ্যে। সো যখন 20 জন হয়ে যাবে বোটগুলো ছেড়ে দিবে। ভাই যদি আমরা এই বোর্ডে যদি আসতে না পারি, যদি মিস হয়, তাহলে কি 150 টাকা ফাইন দিতে হবে? এই পর্যন্ত কতজনকে এই ফাইন করছেন বলেন? আসলে এটা নিয়মের জন্য, তাই না? আমরা কোন বোর্ডটা দিয়ে যাবো ভাই? এটা না এটা দিয়ে মাঝখানের এই লাল বোর্ডটা, সুন্দর বোর্ডটা দিয়ে আমরা যাব। টিকিট হাতে নিয়ে নৌকার মধ্যে বসে পড়লাম আর একে একে সবাই উঠছে নৌকায়। ওঠার পরে নৌকাটা ছেড়ে দিল। এখান থেকে নীলমহল যতটা দূরে দেখতে, আসলেই ততটা দূরে, মানে আপনার যেতে 30 মিনিটের উপরে সময় লাগবে। আর আশেপাশে বাতাস, বাতাস খেতে খেতে আমরা পৌঁছে গেলাম নীলমহল। এখানে আসার পরে আপনি যেই ভাইবটা দেখবেন এই মহলের, সবুজ, তার মধ্যে লাল, তার মধ্যে সাদা, মানে সুন্দর একটা কম্বিনেশন এই মহলের, যেটা আপনাকে মুগ্ধ করবে। আর আশেপাশে এত বাতাস যে আপনার ওই জায়গার সময়টা আসলেই খুব ভালো কাটবে। আর এখানের পানির লেয়ার সময় মতো উঠানামা করে, মানে বর্ষাকালে উপরের দিকে উঠে যায় আর লাল চিহ্নিত এই জায়গা পর্যন্ত পানি ওঠার রেকর্ড আছে। এখানে আসার পরে আপনাকে পুনরায় টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। ঢোকার পরে একটা গার্ডেন দেখবেন, এটা হচ্ছে এই মহলের প্রথম গার্ডেন। এরকম আরও 3টা গার্ডেন আছে এই পুরো মহলে। আর এই মহলটা 2 ভাগে ভাগ করা। এক পাশে হচ্ছে প্রহরীদের থাকার জায়গা, আর একটা জায়গা হচ্ছে এখানকার মেহমানদের। আমরা এখন যেই জায়গায় আছি, এই জায়গায় রাজা এবং রাজার যে মেহমানরা আসতেন তারা এই জায়গায় দিয়েই ঢুকতেন। আর এখানে মেহমানদের জন্য এই যে গার্ডেন এবং তার পাশেই হচ্ছে এখানকার আসা যে মেহমানরা তাদের বসার জায়গা, মানে ভিজিটররা এখানে এসে রাজার সাথে দেখা করতেন। এরপরে আপনি একটু ভিতরে ঢুকলে আপনি পাবেন রাজার বেডরুম এবং সোজা লম্বা করে কিছু জায়গা আছে যেখানে দাঁড়িয়ে রাজা পুরোটা জায়গা দেখতে পারতেন। আর এইখানেই কিন্তু এখানকার নৃত্যশিল্পীরা নাচ করত। রাজা নাচ দেখতেন আর এখানকার ঠান্ডা বাতাস খেতেন। এখানকার যে নৃত্যশিল্পীরা আছে তাদের মনোরঞ্জন করার জন্য এই গোল জায়গাটার মধ্যে তারা নাচ পরিবেশন করত। আর এই চারপাশে যে জায়গাগুলো দেখতেছেন, এই যে ঘর ছোট ছোট দরজার মতো, এগুলো দিয়ে হচ্ছে সবাই দেখতো সেই নাচ। এবং রাজা ওই জায়গায় বসে থাকতো একটা নির্দিষ্ট তার শয়ন কক্ষে। এটা হচ্ছে রয়্যাল শিপ, মানে বোট ঘাট। এখানে এই যে একবারে এটার ভিতরে বোট চলে আসতো, এখানে এসে রাজারা নামতো এই জায়গায়। মহলটা এমন একটা স্ট্রাকচার দিয়ে তৈরি করছে যে চারোদিক থেকে চারোদিকে দেখা যায়, মানে পুরোটাই ট্রান্সপারেন্ট, মানে একদিক থেকে আরেক দিকে দেখার সব ব্যবস্থা এখানেই ছিল। আর মহলের লাস্টের দিকে গেলে আপনি খুঁজে পাবেন এই মহলের অন্দর মহল, মানে ভিতরের জায়গা, যেখানে রাজা এবং রাজার যে সদস্য, সব পরিবারের সদস্য, ওনারাই শুধুমাত্র এখানে আসার
মানে সুযোগ পেতেন এবং এই জায়গায় রাজা ঘোরাফেরা করতেন এবং এই জায়গাটাতে তার নিজের পরিবারকে নিয়ে সে সময় কাটাতেন। জায়গাটা অনেক সুন্দর আর এইখানে মানে চারদিকে বাতাস ঢোকার সুব্যবস্থা আছে। প্রচন্ড রোদ, চিন্তা করছিলাম বৃষ্টি হবে, বাট বৃষ্টি হইলে ওই জায়গাটা তো সুন্দর লাগবে না। রোদ হইলে সাদা রঙের কারণে অনেক সুন্দর লাগে, বাট অনেক গরম ভাই, পুরো অবস্থা খারাপ। বাট এই জায়গাটায় আসলে বাতাস আর বাতাস, দেখেন ছোট ছোট বারান্দা এবং এই জায়গাগুলা মানে এতটা বাতাস, মানে মনে হয় যে সারাক্ষণ দাঁড়ায় থাকি। আর একটু ভিতরে গেলে এই যে দেখেন, একটু যদি ভিতরে আসি এই জায়গাটার মধ্যে, এই জায়গাটা থেকে বাতাস আসে, বাট ভিতরে এই জায়গাটার মধ্যে বাতাস পাই এবং সাদা রং হওয়ার কারণে রোদের আলো পড়লে বেশি চোখের মধ্যে লাগে, অস্বস্তি ফিল হয়। আসলে একটা ছাতা নিয়ে আসবেন। এই মহলকে আরো সুন্দরভাবে দেখতে আপনাকে যেতে হবে এই মহলের ছাদের উপরে। ওখান থেকে আপনার এই মহলটা দেখতে কি যে সুন্দর লাগে, চারপাশে শুধু পানি, মাঝখানে সুন্দর একটা মহল, তার মাঝখানে বাগান, মানে সব দিক থেকে এই জায়গাটায় আসলে আপনি চারদিকের একটা ভিউ পাবেন এবং প্রচণ্ড বাতাসের সাথে উপভোগ করতে পারবেন এই মহলের আসল সৌন্দর্য। আসলে এখানকার রাজা বাদশারা এত আয়েশি জীবন কাটাইতো, মানে এখানে আসলে সেটা আপনি বুঝবেন। ওই যে সবুজের জায়গাগুলো যেগুলো দেখতেছেন, এগুলো আমাদের বাংলাদেশ, মানে কি সুন্দর লাগে না? এখান থেকে আপনি আমাদের বাংলাদেশকে দেখতে পাচ্ছেন। এই হাতের কাছেই ফেনী, আপনার কুমিল্লা, এই মাঝামাঝি জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এবং ওই জায়গা থেকে এই নীরমহল খুব কাছেই। বাট এই জায়গায় আপনার পোর্ট আছে, মানে বর্ডার আছে, আপনারা বর্ডার দিয়ে সেই জায়গা দিয়ে ঢুকতে পারেন, বাট আগরতলা দিয়ে সহজ হবে রাস্তাঘাটের দিক থেকে। মহলের শেষ প্রান্তে রয়েছে এইখানকার রাজার রানীর নিজস্ব জায়গা। এইটা একটা গার্ডেনের মতো যেখানে রানীরা বিচরণ করত। এই জায়গায় অন্য কারো আসার অনুমতি নাই। আর জায়গাটা এত সুন্দর, পিছনের দিকে মানে খুব সুন্দর করে সাজানো গুছানো, আর এখানে পানির ফোয়ারাও আছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। এই জায়গা থেকে পুরো মহলটা দেখতে আসলেই ভাল লাগে। আর এই জায়গার পাশেই হচ্ছে এখানকার যে রাজা, তাদেরকে পাহারা দেওয়ার জন্য যে প্রহরীটা থাকতো তারা খুব দূরে থাকতো এবং ওনাদের এখানে আসার সুযোগ নেই। দেখতে দেখতে আমাদের হাতের 40 মিনিট শেষ। আসলে এই জায়গাটাই এমন যে আপনার সময় কিভাবে যাবে আপনি আসলে বুঝতেই পারবেন না। তো আমরা মোটামুটি পুরোটা ঘুরে দেখার সুযোগ পেয়েছি। আসলে এখন খুব বেশি মানুষ নাই, বাট এখানে কিন্তু সচরাচর অনেক মানুষ আসে। তো ভালোভাবে দেখতে হলে আপনার হাতে কিছুটা সময় নিয়ে আসতে হবে। আমি আমার নৌকার মনে হয় সর্বশেষ পার্সন যে আর একটু হলে এই নৌকাটা মিস করতাম। তো যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।